মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন 13 পর্ব। এবারে স্বামীজি লন্ডনে এসে তাঁর আদর্শ প্রচারে মন দিলেন। শ্রীমতী মুলার এবং শ্রীযুক্ত স্টার্ডির উৎসাহে বক্তৃতা স্থানের ব্যবস্থা হয়ে গেল। প্রথম থেকেই উৎসাহী লোক আসতে লাগল দলে দলে। সংবাদপত্রগুলি মনোযোগ দিল তাঁর দিকে। একটি পত্রিকায় লিখল, রাজা রামমোহন এবং কেশবচন্দ্র সেন ছাড়া আর কোনো এত উৎকৃষ্ট ভারতীয় বক্তাকে ইংল্যান্ডের বক্তৃতা মঞ্চে দেখা যায়নি। ক্রমশ ছোট জায়গা থেকে বড় জায়গায় চলে আসতে হলো। তাতেও মানুষ ধরে না। অনেকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। দু একটা লোক যে কিছু উৎকট প্রশ্ন করে বসে না তা নয়, কিন্তু অধিকাংশ শ্রোতারা মন দিয়ে শোনে, প্রশ্ন করে। ক্রমে দিনে 2 বার বক্তৃতার ব্যবস্থা হলো। সকালে লন্ডনের বাড়িতে খানিকটা ক্লাস নেবার মতন, আর সন্ধ্যায় কোনো প্রকাশ্য মঞ্চে বক্তৃতা। এক একদিন এক এক বিষয়। বিষয়টিও তাৎক্ষণিকভাবে ঠিক হয়। পূর্ব প্রস্তুতি ছাড়াই তিনি অনর্গল বলে যান। তাতে ইতিহাস, শাস্ত্র, দর্শন যেমন থাকে, তেমনি বর্তমান পৃথিবীর অবস্থাও বাদ যায় না। আমেরিকায় যেমন তিনি আমেরিকানদের ধনতান্ত্রিক উন্মত্ততার কথা বলতে ছাড়েননি, এখানেও তিনি ইংরেজদের যুদ্ধনীতি এবং শোষণ শাসনের সমালোচনা করতেও পিছপা হন না। লাল রঙের একটা ঝোলা কোট পরা, কোমরে একটি কোমরবন্ধ, দীপ্তমান মুখ, গভীর কণ্ঠস্বর। বক্তৃতা মঞ্চে তিনি যেন অন্য এক মানুষ। শ্রোতারা তাঁর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কেউ কেউ তাঁর মুখে গৌতম বুদ্ধের মুখের সাদৃশ্য খুঁজে পায়। শারদানন্দ এর মধ্যে অনেকটা সড়গড় হয়ে উঠেছেন। হঠাৎ বিদেশে আসার প্রাথমিক জড়তা কেটে গেছে। বাড়িতে একা একা ইংরেজিতে বক্তৃতা দেওয়াও অভ্যেস করেন। কখনো মহেন্দ্রকে বলেন, তুই শোন, মাঝে মাঝে হুঁ দিয়ে যাবি, আমার কিছু ভুল হলে বলবি। কখনো সখনো স্বামীজি এসে পড়েন, শারদানন্দকে উৎসাহ দেন। কাছে এসে শারদানন্দের ডান হাতখানি ধরে বলেন, এমন আড়ষ্টভাবে থাকবি কেন? সহজভাবে হাত নাড়বি। সবসময় ব্যাকরণ শুদ্ধির কথা মাথায় রাখলে চলবে না। মনের ভাব গড় গড় করে বলে যাওয়াটাই বড় কথা। সব ইংরেজের বাচ্চা কি সঠিক ইংরেজি বলে? শারদানন্দ স্বামীজির প্রতিটা বক্তৃতা সভায় একেবারে সামনের দিকে বসে থাকেন। স্বামীজির চিবুক তুলে কথা বলা, মুষ্টিবদ্ধ ডান হাত ছোঁড়া, কণ্ঠস্বরের ওঠানামা লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে। এই তেজোদ্দীপ্ত সন্ন্যাসীটি যে তার পূর্বপরিচিত নরেন, সেই বিস্ময়ের ঘোর এখনো কাটতে চায় না। স্বামী বিবেকানন্দর মধ্যে যেন স্পষ্ট দ্বৈত সত্তা আছে। এক এক সময়ে তিনি যেন একেবারে ছেলে মানুষ হয়ে যান, উত্তর কলকাতার গলির আড্ডাবাজ ছোকরার মতো। সেই রকমই মুখের ভাষা। একদিন বক্তৃতা শুরু হওয়ার আগে স্বামীজি সেজে গুজে পায়চারি করছেন ঘরের মধ্যে। নির্দিষ্ট সময়ের আরো মিনিট 10 দেরি আছে। এখনো কেউ আসেনি। শ্রীমতী মুলার ও শ্রীযুক্ত স্টাডি অন্যত্র গেছেন। ওরা থাকলে বাংলায় কথা বলা যায় না। স্বামীজি শারদানন্দকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে শরৎ, এখানে কিরকম কাজ হবে বুঝছিস? অনেকেরই তো দিন দিন আগ্রহ বাড়ছে দেখছি। কয়েকজন প্রত্যেকটা বক্তৃতা শুনতে আসে। সবাই বলে এদেশের সময়ের দাম আছে। তবু তো এরা সময় ব্যয় করে আসছে, কিন্তু যেন একটু দ্বিধার ভাব আছে। আমেরিকায় তুই এরকম সভা দেখলে চমকে যেতিস। একদিন বক্তৃতা শুনেই কেউ কেউ পায়ের ওপর আছড়ে পড়েছে। ওদের স্বভাবটাই এরকম। এদেশে সব কাজ ধীরে ধীরে হয়, কিন্তু ইংরেজ বাচ্চা কোনো কাজে একবার হাত দিলে আর সহজে ছাড়ে না। আমেরিকানরা চটপটে, কিন্তু অনেকটা ওই খড়ের আগুনের মতন। কথা বলতে বলতে তিনি চলে গেলেন জানলার ধারে। স্বচ্ছ কাঁচের জানলা দিয়ে দেখা যায় পথের জনস্রোত।
বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এদেশে সকলেই ছাতা নিয়ে বেরোয়। এক দঙ্গল মহিলাকে দেখে স্বামীজি হঠাৎ একটা গান বানিয়ে গাইতে লাগলেন। ছাতি হাতে টুপি মাথায় আসছে যত ছুরি, মুখে মেখেছে তারা ময়দার ঝুড়ি ঝুড়ি। এমন ভাবে মাথা নেড়ে নেড়ে ব্যঙ্গর সুরে তিনি গানটা গেয়ে চললেন যেন এই সময় তিনি স্বামী বিবেকানন্দ নন, স্কটিশ চার্চ কলেজের ছাত্র নরেন। শারদানন্দ ও মহেন্দ্র তো একেবারে হেসে কুটোকুটি। দাদার সামনে ওরকম ভাবে হাসতে নেই বলে মহেন্দ্র ছুটে বেরিয়ে গেল মুখের রুমাল চাপা দিয়ে। স্বামীজি শারদানন্দকে বললেন, দেখ দেখ, মেয়েরা মুখে পাউডার মেখেছে যেন কোদাল দিয়ে চাঁচা যায়। ওই বুঝি কারা এসে পড়ল? এখনো 4-5 মিনিট বাকি আছে। স্বামীজি ট্যাগ ঘড়ি খুলে দেখলেন, তারপর শারদানন্দকে কুনুয়ের খোঁচা দিয়ে বললেন, তুইও গানটা গা না। সকালের অধিবেশনে মহিলারাই বেশি আসে, সন্ধ্যায় পুরুষদের সংখ্যা বেশি। এইসব শ্রোতারা আসে সমাজের বিভিন্ন স্তর থেকে। উঁচু তলার মহিলারাও আসে, খানিকটা অভিনবত্বের সন্ধানে, খানিকটা হুজুগে, কেউ কেউ নিঃসঙ্গতা অশান্তিবোধের তাড়নায়। জোসেফিন ম্যাকলাউড দিদির বিয়ের পর আমেরিকায় ফিরে গিয়েও স্বামীজির জন্য ব্যাকুলতা বোধ করে। স্বামীজি তাকে নিয়মিত চিঠি লেখেন, তবুও সে একদিন হুট করে লন্ডনে চলে এলো। স্বামীজির খাওয়া দাওয়া কিংবা থাকার অসুবিধে হচ্ছে কিনা সে ব্যাপারে সে চিন্তিত। স্বামীজি এখন শ্রীমতী মুরের আতিথ্য গ্রহণ করেছেন, সেখানে তার মাথা গলানো শোভন নয়। তাই সে লন্ডনের একটি বড় দোকানে টাকা জমা দিয়ে রাখল। সেখান থেকে প্রতিদিন এক ঝুড়ি বাছাই করা সেরা ফল পাঠানো হয় স্বামীজিকে। প্রেরণকারীর নাম জানানো হয় না। তার দিদি শ্রীমতী লেগেটও একবার দেখতে এলো স্বামীজিকে। সে এখন এতই একজন বড় ব্যবসায়ীর পত্নী যে তার আগমনে সাড়া পড়ে গেল লন্ডনের ধনী মহলে। স্বামীজি সম্পর্কেও এই মহলের কৌতূহল বৃদ্ধি পায়। সমস্ত মহিলা শ্রোতাই অবশ্য ধনী শ্রেণীর অন্তর্গত নয়। স্কুল শিক্ষিকা, নার্স, মধ্যবিত্ত গৃহবধূ, ব্যর্থ প্রেমিকা, গৃহবিচ্ছিন্ন উদ্ভ্রান্ত রমণীরাও আসে শান্তি ও সান্ত্বনা পাবার আশায়। এরা অনেকেই নিয়মিত আসে, তবে একজনকে বিশেষভাবে চোখে পড়ে। সেই তরুণীটির নাম শ্রীমতী মার্গারেট নোবেল। বক্তৃতা দিতে গিয়ে স্বামীজি দর্শকদের মধ্যে চোখ বুলিয়ে দেখে নেন মার্গারেট এসেছে কিনা। চোখাচোখি হলে স্বামীজি একটু হাসেন। এই হাসির একটা বিশেষ অর্থ আছে। মার্গারেটের সঙ্গে বেশ পরিচয় হয়ে গেছে বটে, তবু মার্গারেটের মন এখনো সংশয়পূর্ণ। সে বলে, স্বামীজির অনেক বক্তব্যই আমি মেনে নিতে পারি না। তবু সে আসে, যেন চুম্বকের টানে এসে উপস্থিত হয়। মার্গারেট স্বামীজির চেয়ে 4 বছরের ছোট। এখনো 30 বছর পূর্ণ হয়নি, তবু তার জীবনে অনেক হাহাকার ও শূন্যতা রয়ে গেছে। মার্গারেটের জন্ম আয়ারল্যান্ডে। তার পিতা ও পিতামহ দুজনেই ছিলেন ধর্মযাজক। তার যখন 10 বছর বয়স তখন বাবা মারা যান। অর্থ সঞ্চয় কিছু ছিল না। 3টি ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে মার্গারেটের মা আশ্রয় নেন বাপের বাড়িতে। সেই জন্য মাত্র 17 বছর বয়সেই জীবিকার জন্য শিক্ষিকার চাকরি নিতে হয় মার্গারেটকে। সে তার ভাই বোনেদের শিক্ষার দায়িত্ব নেয়। এই তরুণী শিক্ষিকাটির জীবনে অচিরেই দেখা দিল প্রেম। এক ওয়েলসবাসী যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পেশায় সে ইঞ্জিনিয়ার, সুঠাম সুন্দর চেহারা। দুজনের রুচিরও বেশ মিল আছে। তাদের এই বন্ধুত্ব প্রেম যখন বিবাহের পরিণতির দিকে এগোচ্ছে, তখন বিনা মেঘে বজ্রপাত হল। সামান্য 2-1 দিনের অসুখে সেই যুবকটি চলে গেল ইহলোক ছেড়ে। সেই আঘাত সামলানো প্রায় অসম্ভব ব্যাপার। কেন এমন হয়? মানব জীবনের নিয়ন্তা যদি কেউ থাকে, তবে কিরকম তার বিচার? কোনো সান্ত্বনা বাক্যই মার্গারেটের সহ্য হতো না। সেই স্থান ত্যাগ করে অন্য স্কুলে চাকরি নিয়ে চলে গেল মার্গারেট।
আরও 2-1বার চাকরি বদল করার পর তিনি চলে এলেন লন্ডনে। বাচ্চাদের সংস্পর্শে তার হৃদয় কিছুটা জুড়োয়। পড়াতে তিনি ভালোবাসেন। তার মধ্যে যে একটা জন্মগত সংগঠন ক্ষমতা আছে তা তিনি নিজেই উপলব্ধি করেন এই সময়। পরিচিত ব্যক্তিরা তার মতামতকে গুরুত্ব দেয়। কিছুদিন পর তিনি সাহস করে সংকল্প নিলেন, আমি নিজেই একটা স্কুল খুলব, যেখানে শিশুদের শাসনের কোনো ব্যবস্থা থাকবে না। তাদের মনস্তত্ত্ব পর্যবেক্ষণ করে যার যেদিকে ঝোঁক সেদিকে চালনা করার চেষ্টা করা হবে। শিক্ষার এই এক আধুনিক পদ্ধতি। কিছু বন্ধুবান্ধব তাকে সাহায্য করতে রাজি হল। মফস্বল থেকে লন্ডনে এসে পড়ায় তার জীবনে বেশ একটা পরিবর্তন এলো। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এখন লন্ডন। দুনিয়ায় অপ্রতিদ্বন্দ্বী এবং বিশাল সাম্রাজ্যের অধিপতি ইংরেজ জাতির রাজধানী শুধু নয়, জ্ঞান ও বিদ্যা চর্চারও কেন্দ্র। বহু দেশের বুদ্ধিজীবীরা এখানে সমবেত হন। এখানকার তরুণ সমাজ যুক্তি ও বিজ্ঞান সম্মতভাবে চিন্তা করে। এরকম কয়েকটি গোষ্ঠীর সঙ্গে পরিচয় হল মার্গারেটের। ক্রমশ তিনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সেসামি ক্লাব নামে একটি সংগঠনে সাহিত্য পাঠ, বক্তৃতা ও বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়। তিনি প্রথমে সেই ক্লাবের সদস্যা ও পরে সেক্রেটারি হয়ে যান। এই ক্লাবে তিনি বার্নার্ড শ, হাক্সলি, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ডেকে বক্তৃতার ব্যবস্থা করেন। নিজেও বিতর্কে অংশ নেন। বিভিন্ন পত্রপত্রিকায় সেই নিয়ে লেখালেখিও শুরু করেছেন। এইসব কাজে ব্যস্ত থেকে তিনি প্রথম প্রেমের ব্যর্থতার আঘাত সইয়ে নিলেন অনেকখানি। কিছুদিন পর তাঁর জীবনে এলো আবার প্রেম। ওই ক্লাবেরই সদস্য একটি যুবকের সঙ্গে মনের মিল হল তার। সেই যুবকটিরও অবস্থা অনেকটাই মার্গারেটেরই মতন। তারও এক পূর্ব প্রণয়িনী ছিল। কিছুদিন আগে সে সম্পর্ক ছিন্ন হয়েছে। ব্যর্থতা বোধ ও বেদনাই দুজনকে কাছে টেনে আনে। দুজনে একসঙ্গে মিলেমিশে কাজ করতে বেশ উৎসাহ পায়। মার্গারেটের পরের বোনটি এর মধ্যে লেখাপড়া শেষ করে চাকরি পেয়েছে। ছোট ভাইটি কলেজে পড়ছে। তার দায়িত্ব অনেকটাই কমে গেছে। এখন তিনি তার প্রেমিককে স্বামিত্বে বরণ করে নিজস্ব সংসার বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এই সময় এলো আবার দারুণ আঘাত। সেই যুবকটি হঠাৎ একদিন অদৃশ্য হয়ে গেল। না, এবারও মৃত্যু টেনে নেয়নি। সে যুবকটি ছিল চঞ্চলমতি। সে মার্গারেটের মতন এক রমণী রত্নের মূল্য বুঝল না। সে ফিরে গেল তার আগেকার প্রেমিকার কাছে। বিয়েটাও সেরে ফেলল দ্রুত। এবার তিনি সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে গেলেন লন্ডন থেকে। অন্য বন্ধুবান্ধবদের কাছে তিনি আর মুখ দেখাতে চান না। হ্যালিফ্যাক্সে শ্রীমতী কলিন্স নামে তার এক বান্ধবী ছিল। সেখানে গিয়ে তিনি শয্যা নিলেন। আবার যে আমি লন্ডনে ফিরলাম, সে শুধু ছোট ছোট ছেলে মেয়েগুলোর টানে। নিজের বুকে যতই দুঃখ দাহন থাক, ওইসব কচি কচি মুখগুলোকে তো ম্লান করা যায় না। তারা যে তাদের মিস নোবেলকে খুব ভালোবাসে। স্কুলটাকে চালাতেই হবে। মার্গারেট লন্ডনে এসে আবার স্কুলের কাজ ও ক্লাব পরিচালনার কাজে ঝাঁপিয়ে পড়লেন। উইম্বলডনে তিনি স্কুল নিয়ে ব্যস্ত থাকেন সারাদিন। আর বিকেলের পর লন্ডনের বিভিন্ন অঞ্চলে সভা সমিতিতে যোগদান করেন। নিজের বুকের ক্ষতটির কথা তিনি কাউকে জানতে দেন না। তার এই মানসিক অবস্থার মধ্যেই স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয়। এক বছর আগে স্বামীজি প্রথমবার ইংল্যান্ডে এসেছেন। কিছু কিছু জায়গায় বক্তৃতার ব্যবস্থা হয়েছে। মার্গারেট একদিন লন্ডনের সমাজের এক বিশিষ্ট মহিলা লেডি ইসাবেল মার্গেসনের কাছ থেকে একটি আমন্ত্রণ পত্র পেল।
সেই মহিলার বাড়ির বৈঠকখানায় স্বামী বিবেকানন্দ নামে কে একজন হিন্দু সন্ন্যাসী ধর্ম সম্পর্কে বক্তৃতা দেবে। মার্গারেট এর সম্পর্কে কিছুই জানে না। আসলে আমার ভারতবর্ষ সম্পর্কেই জ্ঞান খুব কম, তবে ভারত সম্পর্কে আমার একটা সহানুভূতির ভাব আছে। আমার পিতৃভূমি আয়ারল্যান্ড ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবার জন্য লড়াই চালাচ্ছে। ভারতও ব্রিটিশ শাসনের অধীন, এই সূত্রে একটা যোগ আছে। নভেম্বর মাসের এক রবিবারের বিকেল, বেশ শীত পড়ে গেছে। ওয়েস্ট এন্ডের সেই বৈঠকখানার ফায়ার প্লেসে আগুন জ্বালতে হয়েছে। সেদিকে পিঠ দিয়ে বসে আছেন ভারতীয় সন্ন্যাসীটি। লাল রঙের আলখাল্লা ও কোমর বন্ধ পরা, শিরদাঁড়া সোজা, বিশেষভাবে চোখে পড়ে উজ্জ্বল দুই চক্ষু। শ্রোতারা বসে অর্ধবৃত্তাকারে, সব মিলিয়ে 15-16 জন। শ্রোতারা প্রায় সকলেই সকলের পরিচিত, কেউই ধর্মতৃষ্ণা নিয়ে আসেনি। এরা সন্দিগ্ধ মনা বুদ্ধিজীবী। স্বয়ং গৃহকর্ত্রীর ধারণা, ধর্মবিশ্বাস একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, শাশ্বত জীবনবোধের সঙ্গে এর সম্পর্ক নেই। ডারউইনের মতন বৈজ্ঞানিকরা জীব সৃষ্টির রহস্য সম্পর্কে অকাট্য প্রমাণ উপস্থিত করেছেন। সেখানে বিধাতার কোনো ভূমিকা নেই, প্রকৃতির নিয়মের মধ্যে স্থান নেই কোনো সৃষ্টিকর্তার। প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে আদর্শ বিনিময়ের সময় এসেছে। এই প্রসঙ্গে বক্তৃতা শুরু করলেন স্বামীজি। ইংরেজির সঙ্গে সঙ্গে তিনি এক একবার উচ্চারণ করছেন সংস্কৃত মন্ত্র। তার একটি অক্ষরেরও মানে বুঝতে পারছে না কেউই, কিন্তু সেগুলির শব্দ ঝংকার শুনতে ভালো লাগে। মাঝে মাঝে স্বামীজি চোখ বন্ধ করে বলে উঠছেন, শিব শিব। জানলার বাইরে ঘনিয়ে এসেছে অন্ধকার। ঘরের মধ্যে আলো জ্বালা হয়নি। ফায়ার প্লেস থেকে আসছে আগুনের আভা। স্বামীজির কথা শুনতে শুনতে মার্গারেট কল্পনায় দেখতে পেল, ভারতবর্ষের গ্রামে সূর্যাস্তের সময় কোনো বটবৃক্ষের নিচে কিংবা গ্রামে কুয়োর ধারে বসে সন্ন্যাসীরা ঠিক যেন এমনভাবেই উপদেশ দেয়। বক্তৃতা শেষ হবার পর চা পান। মার্গারেট সেই সন্ন্যাসীর সঙ্গে একটিও কথা না বলে উঠে গেল। দরজার বাইরে কয়েকজন বলা বলি করছে, এই হিন্দু সন্ন্যাসী তো এমন কিছু নতুন কথা শোনায়নি, একে নিয়ে মাতামাতি করার কি আছে? ঠিক, সমস্ত ধর্মই সমভাবে সত্য, এটা একটা নিছক গালভরা কথা। তাহলে এতগুলো ধর্মের আলাদা আলাদা অস্তিত্বের কি দরকার? ধর্ম প্রচারেরই বা কি অর্থ হয়? বিভিন্ন রূপে সেই এক অদ্বিতীয় সত্তার বিভিন্ন প্রকাশ। সেই অদ্বিতীয় সত্তায় যে কি বস্তু তা সঠিকভাবে আগে কেউ বোঝাতে পারেননি। ইনিও কিছু বললেন না। না, এই ভারতীয় যোগী মৌলিক কিছু বলতে পারেননি। মার্গারেটও অন্যদের সঙ্গে একমত হল। ঠিকই বলেছ তোমরা। আজকের বক্তৃতা শুনে আমারও নতুন কোনো সত্যের উপলব্ধি হয়নি। একা একা তাকে ফিরতে হলো নিজের বাড়িতে। কাল সোমবার, কাল থেকে আবার অনেক কাজ। তাড়াতাড়ি কিছু রান্না করে নিতে হবে নিজের জন্য। রান্নাঘরে টুকিটাকি কাজ সারছে মার্গারেট। তার ছোট্ট বাড়িটিতে কোনো শব্দ নেই। বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো সন্ন্যাসীটির বসে থাকার ছবি। কণ্ঠস্বরে গভীর আত্মবিশ্বাস, একই সঙ্গে সারল্য মাখা তেজোদ্দীপ্ত মুখ। এই মানুষটি আমার দেখা অন্য কোনো মানুষের মতো নন। তার মুখখানি মনে পড়লেই মা মেরির কোলে বসে থাকা শিশু যিশুর কথা মনে আসছে কেন? সারা সপ্তাহ ধরে নানা কাজের ফাঁকে ফাঁকে হিন্দু সন্ন্যাসীর মুখখানি ঘুরে ফিরে আসতে লাগলো তার মানসপটে। মার্গারেট নিজেই বেশ বিস্মিত। পরের শনিবার তার মনে হলো, একবার শুনেই ওই সন্ন্যাসীটির সব কথা উড়িয়ে দেওয়া ঠিক হয়নি। উনি নতুন কিছু বলেননি বটে, তবে 1 ঘন্টা ধরে অনেকগুলো দিক ছুঁয়ে গেছেন। এমন বক্তাই বা কজন পাওয়া যায়? সংবাদপত্রের নোটিশ দেখে সে নিজেই খুঁজে খুঁজে স্বামীজির পরবর্তী বক্তৃতা সভাতে উপস্থিত হল। সেদিনের বক্তৃতার বিষয়বস্তুতেও
মার্গারেট সন্তুষ্ট হলো না। তার মধ্যেও তো অনেক যদি এবং কিন্তু আছে। তবু আগাগোড়া সে সম্মুখিতের মতন চেয়েছিল ওই মানুষটির দিকে। এমন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে উপেক্ষা করা সম্ভব নয়। কাছাকাছি বসে ওর কণ্ঠস্বর শোনারও একটা শিহরণ আছে। সবার শেষে মার্গারেট কোনো কথা বলল না বটে, কিন্তু সে অন্যদের কাছে খবর নিয়ে জানল স্বামীজি রিডিং অঞ্চলের একটি বাড়িতে থাকেন। সেই ঠিকানা সংগ্রহ করে একটা চিঠি লিখে ফেলল সে। অচিরেই সেই চিঠির উত্তর এলো। সে উত্তর পড়ে মার্গারেট চমৎকৃত। আলাপ পরিচয় না হলেও স্বামীজি তাকে চেনেন, তাকে সম্বোধন করেছেন আপনজনের মতো। মার্গারেটের সংশয়ের উত্তরে স্বামীজি লিখেছেন, পবিত্রতা, ধৈর্য ও অধ্যাবসায় দিয়ে সকল বাধাবিঘ্ন দূর করা যায়। সব বড় বড় ব্যাপারই ধীরে ধীরে হয়ে থাকে। আমার ভালোবাসা জানবে। ইতি বিবেকানন্দ। স্বামীজি আমাকে ভালোবাসা জানিয়েছেন। আমি যার উক্তিগুলোকে মেনে নিইনি, বক্তৃতা সভার পর যাকে অভিনন্দন জানাইনি, তিনি অযাচিতভাবে ভালোবাসা জানাতে দ্বিধা করেন না। এত সহজে তিনি মানুষকে আপন করে নিতে পারেন। স্বামীজি তো সেবার ফিরে গেলেন আমেরিকায়, আবার লন্ডনে ফিরে এলেন কয়েক মাস পরেই। এবারে মার্গারেট তাঁর প্রায় প্রতিটি বক্তৃতা সভায় যায়। এখনো ধর্ম দর্শনে তার আস্থা হয়নি। পাদ্রির মেয়ে হয়েও গির্জার আড়ম্বরপূর্ণ ধর্মানুষ্ঠানে তার অভক্তি জন্মে গেছে। নতুন করে অন্য কোনো ধর্মীয় রীতিনীতি সম্পর্কে তার আগ্রহ জাগেনি। এখন সে দ্বিধা কাটিয়ে উঠেছে। এখন সে মাঝে মাঝে তর্ক করে। স্বামীজি সহাস্যে তাকে প্রশ্রয় দেন। স্বামীজি ভাবেন, মিনমিনে স্বভাবের মানুষজন আমি দুচক্ষে দেখতে পারি না। এই তরুণীটির তেজ ও দৃপ্ত ভঙ্গিমা আমার বেশ পছন্দ হয়। তর্ক করুক, তবু তো নিয়মিত আসে। আমি নিজে আমার গুরু শ্রী রামকৃষ্ণের সঙ্গে বছরের পর বছর অবিশ্বাস নিয়ে তর্ক করিনি। তর্ক করতাম এবং বারবার ছুটে ছুটে সেই রামকৃষ্ণের কাছেই তো যেতাম। অন্যদিকে স্বামীজির সঙ্গে মতের মিল হোক বা না হোক, মার্গারেটও বুঝতে পেরেছে যে এই হিন্দু সন্ন্যাসীটির জীবন বার্তা আমি মানতে পারি বা না পারি, তবু আমি ওর সান্নিধ্য থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারবো না। এখন মার্গারেটের স্বামীজির ঘনিষ্ঠ মানুষজন, যেমন শ্রীমতী মুলার, স্টার্ডি দম্পতি ও সেভিয়ার দম্পতির সঙ্গেও তার পরিচয় হয়েছে। তিনি এদের সঙ্গে সঙ্গেই ঘোরেন। স্থান সংকুলানের জন্য পিকাডিলি অঞ্চলে রয়্যাল ইনস্টিটিউট অব পেইন্টার্স ইন ওয়াটার কালার্সের গ্যালারিটি ভাড়া নেওয়া হয়েছে। সেখানে বক্তৃতা হয় প্রতি রবিবার সন্ধ্যায়। জনসমাগম দিন দিন বাড়ছে। স্বামীজি সেখানে ধর্মের প্রয়োজন, সার্বজনীন ধর্ম, ভক্তিযোগ, ত্যাগ এই সব বিষয়ে ভাষণ দিতে লাগলেন। শুনতে শুনতে মার্গারেটের মনে হয়, স্বামীজি একেবারেই বিশ্বাস করেন না যে মানুষ আজন্ম পাপী বা দুর্বল। মানুষের ওপর তাঁর অগাধ বিশ্বাস। মানুষের যা কিছু মহৎ ও পবিত্র, শুধু তারই সঙ্গে উচ্চারিত তাঁর আহ্বান। স্বামীজি ইদানিং ত্যাগের কথা খুব বলছেন। একদিন প্রশ্নোত্তরের সময় তিনি অকস্মাৎ বজ্রধমকের সুরে বলে উঠলেন, জগৎ আজকের দিনে যা চায় তা হচ্ছে এমন 20 জন নরনারী যারা ওই রাস্তায় দাঁড়িয়ে সাহস ভরে বলতে পারবে যে ভগবান ছাড়া তাদের আপনার বলবার আর কেউ নেই। কে প্রস্তুত? কে পারবে সবকিছু ছেড়ে ছুড়ে মানুষের সেবার কাজে বেরিয়ে আসতে? এই কথাগুলি মার্গারেটের বুকে বিষমভাবে বাজল। ত্যাগ একটা চমৎকার শব্দ। ত্যাগের জন্য তো কেউ আগে এমন ভাবে ডাকেনি। সংসার বাঁধার স্বপ্ন মার্গারেটের কাছ থেকে বারবার পিছলে সরে গেছে। তার আর ওই স্বাদ নেই। সবকিছু ছেড়ে বেরিয়ে আসা তার পক্ষে অতি সহজ। তিনি ভাবলেন, স্বামীজির এই ডাকে সাড়া দিতে আমার কোনো দ্বিধা নেই। ইংল্যান্ডের বক্তৃতা সভাগুলি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বেশ কয়েকজন সক্রিয় শিষ্য ও কর্মী পাওয়া গিয়েছিল। তারই মধ্যে স্বামী বিবেকানন্দ এক সময় ঠিক করলেন দেশে ফিরে আসবেন।
বিদেশে যতই সাফল্য আসুক, দেশে আমার গুরু ভাইরা অনেকটা দিশাহারা অবস্থায় রয়েছেন। শ্রীরামকৃষ্ণের নামে তারা সংসার ছেড়েছেন। একটা ভাড়া বাড়িতে একসঙ্গে থেকে জপ তপ, রান্না বান্না ও আড্ডা গুলতানি চলে। এই কি মুক্তি লাভের উপায়? আমি ঠিক করেছি সবাইকে এক নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে একটি সংঘ বা মিশন স্থাপন করতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে সেবামূলক কাজে। এতকাল হিন্দু ধর্ম শিখিয়েছে শুধু ব্যক্তি মানুষের মুক্তির কথা, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ দিয়ে তুমি মোক্ষ লাভ করো। কিন্তু যুগের পরিবর্তন হয়েছে। এখন চিন্তা করতে হবে মানুষের মুক্তির কথা। চতুর্দিকে এত অভাব, এত দারিদ্র, এত বঞ্চনা, এসব থেকে চোখ ফিরিয়ে তুমি যদি নির্জনে একা একা তপস্যা করো, তা তো স্বার্থপরতারই নামান্তর। অন্য সব ধর্মে সংঘবদ্ধভাবে মানব সেবার উদ্যোগ থাকে। হিন্দু ধর্মে সংঘবদ্ধ হবার কোনো ধারণা নেই, তাই তো এ ধর্মের এত অবনতি। একবার দেশে ফেরার কথা মনে হতেই বিবেকানন্দ ছটফট করছিলেন। আর দেরি করতে চান না। একজন ইংরেজ শুভার্থী বলেছিলেন, আপনি 4 বছর পাশ্চাত্য দেশে রইলেন। এখানকার বাতাস নির্মল, জল জীবাণুশূন্য, খাদ্যদ্রব্য অনেক ভালো। আপনি এইসবে অভ্যস্ত হয়ে গেছেন। এখন হঠাৎ ভারতে গিয়ে কি টিকতে পারবেন? সেখানে তো সবকিছুই অস্বাস্থ্যকর, নোংরা, ধুলো, কাদা, প্যাঁচপ্যাঁচে। তার কথা শুনে বিবেকানন্দ তাকে সহাস্যে উত্তর দিয়েছিলেন, দেখো ভাই, দেশ ছেড়ে আসার আগে আমি ভারতকে শুধু ভালোবাসতাম। এখন ভারতের প্রতিটি ধূলিকণা পর্যন্ত আমার পবিত্র মনে হয়। সেখানকার বাতাস পবিত্র। ভারত আমার পুণ্যভূমি। সারা ভারতই আমার তীর্থক্ষেত্র। এক বস্ত্রে কপর্দকশূন্য অবস্থায়, প্রায় কারুকে না জানিয়ে, যিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন 4 বছর পর, সেই নরেন ফিরে এলেন রাজকীয় মহিমায়। স্বদেশ ছেড়ে তিনি যখন আমেরিকায় যাত্রা করেন, তখন অল্প সংখ্যক মানুষই সেই সংবাদ জানত। কিন্তু তার প্রত্যাবর্তনের সময় বিপুল সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল সর্বত্র। ভারত সাম্রাজ্যের ভূমিতে স্বামী বিবেকানন্দ প্রথম পা রাখলেন কলম্বো শহরে। তাকে স্বাগত জানাবার জন্য সেখানকার হিন্দু সমাজ আগেই একটি কমিটি গঠন করেছিল। বহু গণ্যমান্য ব্যক্তি জাহাজ ঘাটায় উপস্থিত। জাহাজ থেকে নেমে একটা স্টিম লঞ্চে যাত্রীদের আনা হচ্ছিল। ডেকে গেরুয়া পোশাক ও পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ। হাজার হাজার মানুষ তার নামে জয়ধ্বনি দিচ্ছে। স্বামীজির সঙ্গে এসেছেন সেভিয়র দম্পতি। তারা এরকম দৃশ্য কখনো দেখেনি। কলম্বো ছাড়াও সিংহলের অনুরাধাপুর, ক্যান্ডি, জাফনা প্রভৃতি নগরে তাঁর বিপুল সংবর্ধনা চলল দিনের পর দিন। তাঁকে বক্তৃতা দিতে হলো অনেকগুলি। বক্তৃতার সময় যার বীর বিক্রম দেখে সবাই অভিভূত, যাকে মনে হয় সিংহ পুরুষ, তিনি কিন্তু ভেতরে ভেতরে বেশ ক্লান্ত। শরীরও সুস্থ নয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত জনসমাগম লেগেই আছে। মানুষের শ্রদ্ধা ভক্তিও একসময় অত্যাচারের পর্যায়ে চলে যায়। দিনের পর দিন এরকম চলতে থাকলে স্বামী বিবেকানন্দকে শয্যাশায়ী হয়ে পড়তে হতো। তাই তাঁর অন্তরঙ্গ সঙ্গীরা একটি ছোট জাহাজ ভাড়া করে সিংহল ছেড়ে রওনা হলেন মূল ভারত ভূখণ্ডের দিকে। জাফনা থেকে মাত্র 50 মাইল সমুদ্র পথ পেরোলেই ভারতের উপকূল রেখা। সদল বলে স্বামীজি এসে পৌঁছলেন পাষাণ নামে একটি ছোট শহরে। পাষাণে নেমে বিবেকানন্দ সেখানকার খানিকটা ধুলো নিয়ে কপালে ছোঁয়ালেন। এখানেও নিরিবিলিতে থাকা গেল না। রামনাদের রাজা স্বয়ং সেখানে পাত্র মিত্রদের নিয়ে বিবেকানন্দকে অভ্যর্থনা জানাবার জন্য উপস্থিত। রাজ শকটে তাঁকে বসিয়ে অন্যরা পদব্রজে অনুসরণ করতে লাগলেন। কিছু দূর যাবার পর রাজার মনে হলো এতেও যেন এই সন্ন্যাসীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। ঘোড়াগুলো খুলে দিয়ে তিনি স্বয়ং গাড়িটা টানতে গেলেন। আরো বহু লোক এসে তাতে হাত লাগালো।
সহস্র কণ্ঠের জয়ধ্বনিতে বিমথিত হল বাতাস। এত বাড়াবাড়ি আমার ঠিক সহ্য হচ্ছে না, কিন্তু প্রতিবাদ জানাবারও উপায় নেই। রামেশ্বর শিবের মন্দিরে প্রবেশ করে তার মনে পড়ল পুরনো দিনের কথা। আমেরিকা যাবার আগে যখন আমি পরিব্রাজক ছিলাম, তখনও একবার এই মন্দিরে এসেছিলাম। তখন আমি ছিলাম দণ্ডকমণ্ডলুধারী এক পথশ্রান্ত সন্ন্যাসী। কেউ এখানে আমাকে চিনত না। রাজ, শুধু আমাকে একটু চোখে দেখার জন্য বহু লোক ঠেলাঠেলি করছে। মন্দির প্রাঙ্গণে তাকে একটি বক্তৃতা দিতে হলো। কোনো হিন্দু সন্ন্যাসী সচরাচর যে কথা বলেন না, বিবেকানন্দ উচ্চারণ করলেন সেই সার সত্য। মূর্তি পূজা প্রকৃত পূজা নয়। দরিদ্র, দুর্বল, রোগী এই সকলের মধ্যেই যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। শিবের সন্তানদের সেবাই শিবের সেবা। যে ব্যক্তি শুধু প্রতিমার মধ্যে শিব উপাসনা করে, সে প্রবর্তক মাত্র। এরপর মাদুরাই, ত্রিচিনাপল্লী, কুম্ভকোণম, মাদ্রাজ প্রভৃতি শহরেও সংবর্ধনার উত্তরে বিবেকানন্দ প্রায় এই রকম কথাই বলতে লাগলেন। আমাদের এই মাতৃভূমি বহুকাল পরে গভীর নিদ্রা পরিত্যাগ করে জেগে উঠেছে। অন্ধ যে, সে দেখতে পাচ্ছে না। বিকৃত মস্তিষ্ক যে, সে বুঝতে পারছে না। সব ধর্মই সত্য। পৃথিবীর লোককে আমাদের কাছ থেকে এই পরধর্ম সহিষ্ণুতা শিখতে হবে। মাদ্রাজে বিবেকানন্দের আগমন উপলক্ষে অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সভার পর সভা, বক্তৃতার পর বক্তৃতা, অসংখ্য দর্শন প্রার্থী। ভারতের জল ও বায়ু যতই তার কাছে পবিত্র মনে হোক, অনেকদিন অনভ্যাসের পর এখানকার বাতাসে নিঃশ্বাস নিয়ে তার সর্দি কাশি হল। জলপান করে পেটের গণ্ডগোল, শরীর বেশ কাবু হয়ে পড়েছে। তবু সে কথা তিনি কাউকে জানাতে চান না। বক্তৃতাতেও তিনি ক্রমশই ধর্মের কথা বাদ দিয়ে অন্য কথা বলছেন। মাদ্রাজের শেষ বক্তৃতায় তিনি বললেন, এখন পুজো টুজো সব বন্ধ থাক। আগামী 50 বছর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য হন। অন্যান্য অকেজো দেবতাদের এই কটা বছর ভুলে থাকলে ক্ষতি নেই। সেই সব দেবতারা এখন ঘুমোচ্ছে। দেশের মানুষই জাগ্রত দেবতা। সবাই যোগী হতে চায়, সবাই ধ্যান করতে চায়। এ কি তামাশা নাকি? মাদ্রাজ থেকে আবার জাহাজে চাপলেন কলকাতার উদ্দেশ্যে। জাহাজের ডেকে ভর্তি ডাব, ডাবে ডাবে একেবারে 6 লাভ। শ্রীমতী সেভিয়ার ডেকে এসে সমুদ্র দর্শনের জন্য দাঁড়াবাড়ি জায়গা পেলেন না। তিনি ভাবলেন, এটা কি মালের জাহাজ নাকি? আসলে তা নয়। ডাক্তার বিবেকানন্দকে জলের বদলে ডাব খেতে বলেছেন, আর সে কথা জানাজানি হয়ে যাওয়ায় ভক্তরা সবাই ডাব দিয়ে গেছে। বিবেকানন্দর অবস্থা বেশ কাহিল। তিনি শুয়ে শুয়ে কাটালেন কয়েকটা দিন। 4 দিন পর জাহাজ এসে ভিড়ল খিদিরপুরে। কলকাতাতেও দ্বার ভাঙার মহারাজের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি তৈরি হয়ে গেছে। পরদিন খিদিরপুর থেকে একটি স্পেশাল ট্রেনে স্বামীজিকে নিয়ে আসা হল শিয়ালদা স্টেশনে। কলকাতায় স্বামী বিবেকানন্দ নামে কেউ ছিলেন না। বরানগরের মঠ ত্যাগ করে চলে গিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবিদিশানন্দ। তিনি স্বামী বিবেকানন্দ রূপে ফিরে এলেন। শিয়ালদা স্টেশনে তার পায়ের ধুলো নেবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। বিপুল জনতার মধ্যে সকলেই যে তার ভক্ত তা নয়। বেশ কিছু রয়েছে নিছক কৌতূহলী দর্শক। কেউ কেউ অন্যদের আবেগ ও ভক্তির প্রাবল্য দেখে ঠোঁট বেঁকিয়ে বলল, এই তো দেশের অবস্থা। যেহেতু সাহেবরা এই সন্ন্যাসীটিকে কলকে দিয়েছে, 2-4টি সাহেব মেম ওকে নিয়ে নাচানাচি করছে, তাই দেশের লোক ওকে এখন মাথায় নিয়ে নাচছে। আগে তো বাবা ওর কথা কিছু শুনিনি। সাহেবরা প্রশংসা করলেই বুঝি গুণপনা বোঝা যায়। শুনেছি তো এই লোকটা সিমলে পাড়ার এক কায়স্থ বাড়ির ছেলে। অব্রাহ্মণরাও গায়ে গেরুয়া চড়াচ্ছে। হায় রে, কালে কালে কত দেখবো। সন্ন্যাসী হয়ে কালাপানি পাড়ি দিয়েছে, কেরেস্তানদের সঙ্গে অখাদ্য কুখাদ্য খেয়েছে যে।
তাকে সন্ন্যাসী বলে মানতে হবে? এইসব অবিশ্বাসীদের তুলনায় ভক্ত ও উদার প্রবন্ধের সংখ্যা অবশ্যই বহু গুণ বেশি। এখানেও বিবেকানন্দ গাড়িতে ওঠার পর ছাত্ররা ঘোড়া খুলে দিয়ে নিজেরাই টানতে লাগল। গাড়ির সামনে ব্যান্ড পার্টি, পেছনে সংকীর্তনের দল, পথের মাঝে মাঝে তরুণ ফুলের মালায় সাজানো। সেই শোভাযাত্রাটি এসে থামল অদূরেই রিপন কলেজের সামনে। স্বামী বিবেকানন্দ খুবই ক্লান্ত। পরে তার প্রকাশ্য সম্বর্ধনার ব্যবস্থা হয়েছে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর সদল বলে তিনি চলে এলেন বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে। সেখানে মধ্যাহ্নভোজ। সঙ্গের সাহেব মেম ভক্তদের উত্তম থাকার জায়গার ব্যবস্থা করা দরকার। তাই বরানগরের গোপাললাল শীলের সুরম্য বাগান বাড়িটি ঠিক করে রাখা আছে। বিবেকানন্দ নিজে অবশ্য সেখানে রাত্রিবাস করবেন না। তিনি চলে গেলেন আলমবাজারের মঠে গুরু ভাইদের সান্নিধ্যে। 4 বছর বাদে আবার বন্ধু সম্মিলন। অভাব কৃচ্ছতার মধ্যেও আমোদ আহ্লাদে এই বন্ধুদের সঙ্গে অনেক দিন কাটিয়েছেন বিবেকানন্দ। প্রায় সকলের সঙ্গেই তুই তোকারির সম্পর্ক, কিন্তু মাঝখানের এই কয়েক বৎসরে অনেক পরিবর্তন ঘটে গেছে। বিবেকানন্দর বিশ্বখ্যাতি যেন অনেকখানি দূরত্ব এনে দিয়েছে। পশ্চিম গোলার্ধে বিবেকানন্দের সাফল্যে অনেকে যেমন গর্বিত, তেমনি কেউ কেউ ক্ষুব্ধও বটে। গুরুভাইদের কারো কারো ক্ষোভের কারণ এই যে বিদেশে শত শত বক্তৃতায় এবং শ্বেতাঙ্গ শিষ্য শিষ্যা সংগ্রহ করে বিবেকানন্দ ব্যক্তিগত কৃতিত্ব অর্জন করেছেন বেশি। গুরু শ্রী রামকৃষ্ণের নাম তো তেমনভাবে প্রচার করেননি। হিন্দু ধর্মের পুনরুদ্ধার কিংবা বেদান্তের টানে আমরা ঘর ছাড়িনি। আমরা সংসার ত্যাগ করেছিলাম শ্রী রামকৃষ্ণের জন্য, তার ভালোবাসার প্রবল টানে। শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের অত লোকের সামনে শ্রী রামকৃষ্ণের কথা নরেনের বলা উচিত ছিল না? সেখানে সে একবারও উচ্চারণ করেনি গুরুর নাম। মঠে এসে তার সামনে সকলকে আড়ষ্টভাবে দাঁড়াতে দেখে বিবেকানন্দ বললেন, কিরে, তোরা সব চুপ করে আছিস কেন? ভাবছিস আমি বদলে গেছি? বিলেত ফেরতা হাফ সাহেব হয়ে গ্যাটম্যাট করে কথা বলি? ওরে, আমি তো সেই তোদেরই একজন। লাটু মহারাজের কাঁধে হাত দিয়ে তিনি আবার বললেন, কিরে লেটো, বেগুন ভাজার মতন মুখ করে আছিস কেন? উফ, এর মধ্যে আরো মুটিয়েছিস। লাটু মহারাজ বিবেকানন্দর গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, লরেন, তুই ঠিকঠাক একরকমই আছিস। আমি শুনেছি কি তুই বিলায়েত আমেরিকা ঘুমকে ঘুমকে বহুত লেকচার ফাটিয়েছিস, বহুত লেকচার। আমি সবাইকে বলেছি ও ছাড়া কে এমন পারবে। ঠাকুরই তো বলকে গিয়েছেন লরেন শিক্ষে দিবে। লেটো, তুই আমার বুকটা ছুঁলি রে। আমার বুকটা যেন জুড়িয়ে গেল। আরে, তামাক খাওয়াবি না? কতদিন হুঁকো খাইনি। উফ, এসব সিগারেট চুরুটে কি নেশা সানায় রে? একজন কোলকে ধরিয়ে নিয়ে এলো। বিবেকানন্দ মাটিতে হাঁটু মুড়ে বসে দেওয়ালে ঠেসান দিয়ে হুঁকো টানতে টানতে বললেন, আহ, কি আরাম হলো। রাজা মহারাজারা যতই খাতির যত্ন করুক, আপনজনের মধ্যে বসে থাকার মতন সুখ আর হয় না। তাকে ঘিরে গোল হয়ে বসলেন গুরু ভাইরা। শিবানন্দ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে নরেন, আমেরিকায় নাকি অনেকগুলি বেদান্ত সেন্টার স্থাপিত হয়েছে? ওসব কথা পরে হবে, আজ আয় নিজেদের গল্প করি শুধু। তারক, তুই যে একসময় শেয়াল কুকুরকে রোজ রুটি খাওয়াতিস, সে অভ্যেসটা এখনো আছে? আরে সেই যে তুই বরানগরের মঠে তুই জানলায় দাঁড়িয়ে ভোদা, এই ভোদা বলে ডাকতি, আর একটা শেয়াল ছানা এসে ঘোঁ ঘোঁ করে আওয়াজ করত। বিবেকানন্দ শিয়ালের ডাক এমন নকল করে দেখালেন যে সবাই একেবারে হেসে উঠলেন। বাবুরাম বিস্মিত হয়ে বললেন, তোমার এসব মনে আছে? মনে থাকবে না কেন রে শালা? হ্যাঁ, আমি কি মরে ভূত হয়েছি? তো সেই কথাটা মনে আছে। ওই সেই যে একবার
ওরে রাখাল, হ্যাঁ তোর মনে আছে একবার মঠে কালী পুজোর সময় পাঠা বলি হলো? আমরা কজনা পাঠা বলি চেয়েছিলাম, তোর আর বাবুরামের সে কি আপত্তি। শেষ অবধি আমাদের মতটাই টিকলো। বলি যখন হচ্ছে, পাঠার ব্যাঁ ব্যাঁ ডাক যাতে শোনা না যায় সেজন্য এই বাবুরামটা চট করে ঠাকুর ঘর থেকে একটা খোল এনে সেটা বাজিয়ে ধেই ধেই করে নাচতে শুরু করেছিল। ও দেশে গিয়েও দৃশ্যটা যতবার আমার মনে পড়েছে আমি একা একা হেসেছি। শালা বৈদিকির মতন বিটকেলমি, খোল বাজিয়ে বলি করা। সুরেশবাবুর ভয়ে আমি আর খোল বাজাই না। কেন কেন? সুরেশবাবুকে ভয় পাবার কি আছে? সুরেশবাবু বৈষ্ণবদের ওপর বড় খাপ্পা। একদিন বলরাম বাবুকে কি ভয়টাই না দেখালেন, আমারও পিলে চমকে গিয়েছিল। মোলো, সবটা খুলে বল না। বলরাম বাবু নিরীহ মানুষ, পরম বৈষ্ণব, ঠাকুরের ভক্ত হয়েও বৈষ্ণব ভাব ছাড়েননি, আর সুরেশ মিত্তির ঘোর শাক্ত। একদিন বলে কি, বলরাম শালা বৈষ্ণব, তোর রাধাকেষ্ট একটা গাছতলায় দাঁড়িয়ে পিপি আওয়াজ করছে, 7 জন্মের শুকনো উপসী চিঁচি করছে আর একটা বাঁশিতে ফুঁ পাড়ছে। আর আমার মা কেমন জানিস, লাখ চড়াচড় আওয়াজ করছে, শালা তোর একটা বৈষ্ণবকে ধরছে আর আমার মার খাঁড়া দিয়ে বলি হয়ে যাচ্ছে। বিবেকানন্দ প্রাণ খুলে হাসলেন, বারবার বলতে লাগলেন, কি বললেন? মা লাখ চড়াচড় আওয়াজ করছে? সেটা কি রে, ঢাকের বাজনা নাকি? স্মৃতি রোমন্থনে আর গল্পে গল্পে রাত ভোর হয়ে গেল। কয়েকদিন পর শোভাবাজারে রাজা রাধাকান্ত দেবের প্রাসাদের সামনের প্রাঙ্গণে এক জনসভায় স্বামী বিবেকানন্দকে সংবর্ধনা জানানো হলো। প্রায় 5000 লোক সেখানে সমবেত হয়েছে। তাদের মধ্যে রয়েছে শহরের বহু বিশিষ্ট ব্যক্তি। কলকাতা ত্যাগের আগে তাকে কেউ বক্তৃতা দিতে দেখেনি। তিনি নম্র বিনীত স্বরে বললেন, আমি এখানে আপনাদের সামনে সন্ন্যাসী হিসেবে আসিনি, ধর্মপ্রচারক হিসেবেও আসিনি। আগের মতন আপনারা আমাকে এই কলকাতারই একটি ছেলে বলে গণ্য করবেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কোনো মানুষ কি কখনো এ কথা বলতে পারে? সভা সমিতি ইত্যাদি থিতিয়ে যাবার পর বিবেকানন্দ কাজে মন দিলেন। দিনের বেলা শিলদের বাগান বাড়িতে কিংবা বাগবাজারের বলরাম বসুর বাড়িতে চিঠিপত্র লেখা ও ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনায় কাটান। রাত্রির বেলা ফিরে যান আলমবাজারের মঠে। মিশন স্থাপনের প্রস্তুতিও চলছে। দেশে ফিরে এসে তিনি কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলেন যে ভারত তিনি দেখে গিয়েছিলেন সে ভারত এখন আরও বেশি দুর্দশাগ্রস্ত। ভয়াবহ দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ। প্রতিদিন বহু সহস্র লোকের প্রাণ যাচ্ছে। চতুর্দিকে হাহাকার। এত বড় দুর্ভিক্ষ আগে কখনো আসেনি। এর উপর আবার পশ্চিম ভারতে ছড়িয়েছে সর্বনাশা প্লেগ। যে কোনো সময়ে সেই কাল রোগ সারা ভারতেই ছড়িয়ে পড়তে পারে। নরেন্দ্রর মনে হলো, দেশের যখন এই অবস্থা, তখন ধর্মের কথা কে শুনবে? কোটি কোটি অভুক্ত মানুষের কাছে বেদান্তের ব্যাখ্যা শোনাতে গেলে তা পরিহাস বলে মনে হবে না? শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, খালি পেটে ধর্ম হয় না, কাজ শুরু করতে হবে। তার আগে ভালো করে সংগঠিত হওয়া দরকার। একদিন গিরিশ ঘোষ এলেন দেখা করতে। বয়সের অনেক তফাৎ হলেও দুজনের প্রগাঢ় বন্ধুত্ব। বলরাম বোসের বাড়িতে দরজার কাছে দাঁড়িয়ে গিরিশবাবু কৌতুক করে গান ধরলেন, আমারে ফুলেরে প্রাণ ভালো তো ছিলে, কি জন্য আর দেখি নেহে পথ ভুলে কি এলে, শুনছি লোকে প্রাণ পরে ভান, ঢুকলে গো কার অন্দরে। বিবেকানন্দ দ্রুত উঠে গিয়ে বন্ধুকে আলিঙ্গনে জড়ালেন। একটুক্ষণ কুশল বিনিময় হল। বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, জিসি, তুমি এখন কোন থিয়েটারে আছো? তুমি তো ঘন ঘন ঠাঁই বদলাও। যে আমায় ধরে রাখতে পারে তার কাছেই থাকি। এখন আবার ফিরে এসেছি স্টার থিয়েটারে। সে থাক, সাহেবদের দেশে তোমার খুব সুনাম রটেছে, কিন্তু আমি বাপু তোমাকে বিবেকানন্দ টিবেকানন্দ বলতে পারবো না, নরেন বলেই ডাকবো।
বিলক্ষণ বিলক্ষণ। তোমার যেমন মর্জি। নতুন কি পালা লিখলে বলো। ওই বিল্লমঙ্গল পালাটা এখন কোথাও হয়? আহা, অনবদ্য, বারবার দেখতে ইচ্ছে করে। সেসব হবে ক্ষণ, কিন্তু নরেন, একই চেহারা হয়েছে তোমার। মাত্র 34 বছর বয়স, এর মধ্যে চুলে পাক ধরেছে, চোখের নিচে কালি। কি দিব্যকান্তি দেখেছি তোমাকে। ভাই, সবাই বলে বিদেশে আমার খুব নাম যশ রটেছে, কিন্তু সেখানে খাটতে খাটতে আমার মুখে যে রক্ত উঠে গেছে তা কেউ জানে না। তাই তো দেখছি। তুমি তো দিব্যি নাদুস নুদুস আছো। তুমি শালা স্টেজে মাগি নাচাও আর দুখানা গান জুড়ে দিয়ে পয়সা লোটো। তা সন্ধ্যের সময় এখনো কপাত্তর চলে? হ্যাঁ। তারপর ভৃত্যের উদ্দেশ্যে হাঁক দিয়ে বললেন, ওরে তামাক দিয়ে যা। এখনো তামাক চালাচ্ছ? ভাষাও বদলায়নি দেখছি। ও দেশেও এমন করতে নাকি? বিবেকানন্দ সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, মানুষের স্বভাব কি বদলায়? আমার কি জানো ব্রাদার, বেশিক্ষণ গুরুগম্ভীর মুখ করে থাকতে পারি না। মাঝে মাঝে ওই অষ্টি নষ্টি না করলে ভালো লাগে না। ও দেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে তার চাল চলন তত গম্ভীর হবে। পাদ্রীরা সব উৎকট মুখ করে থাকে। আমি বক্তৃতা দিতাম একরকম, তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে যখন হাসি ঠাট্টা করতাম তা দেখে অনেকে অবাক হয়ে যেত। কেউ কেউ মুখের ওপর বলেও ফেলতো, আপনার অমন চপলতা শোভা পায় না। তার উত্তরে আমি বলতাম, আমরা আনন্দের সন্তান, বিরস মুখে থাকবো কেন? নরেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। এই প্রশ্নটা অনেকের মনেই এসেছে, তোমার সামনে কেউ সাহস করে বলছে না। সেদিন তুমি রাজা রাধাকান্ত দেবের বাড়ির সভায় গুরু শ্রী রামকৃষ্ণের কথা শতকণ্ঠে বললে। এমন কথাও বললে যে যদি কায়মনোবাক্যে আমি কোনো সৎ কাজ করে থাকি, যদি আমার মুখ দিয়ে এমন কোনো কথা বেরিয়ে থাকে যাতে জগতের কোনো ব্যক্তি কিছুমাত্র উপকৃত হয়েছে, তাতে আমার কোনো গৌরব নেই, তা তাঁরই। এ কথা শুনে আমাদের প্রাণ জুড়িয়ে গেছে। কিন্তু তুমি আমেরিকা, ইংল্যান্ডে এমন কথা বলনি কেন? এই সব দেশে যুগাবতার শ্রী রামকৃষ্ণের কথা কেন প্রচার করে এলে না? বিবেকানন্দ একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এই প্রশ্ন অনেকের মনে তোলপাড় করেছে। তারা ওদেশের পরিবেশটা জানে না। এদেশের মানুষের শিক্ষা দীক্ষা কোন স্তরে সে সম্পর্কে ধারণা নেই। গুরুদেবের কথা যে কোথাও বলিনি তা নয়, বলেছি, ঘনিষ্ঠদের কাছে বলেছি। যারা দীক্ষা নিয়েছে তারা ঠাকুরের নামেই দীক্ষিত হয়েছে। প্রথম থেকেই প্রকাশ্যে কেন বলিনি জানো? শুধু ধর্মের কথা বলে ওদের মনোযোগ টানা যায় না। প্রথম থেকেই নতুন অবতারবাদের কথা তুললে ওরা বলবে, ওহ, আবার অবতার? আমাদের যিশুই তো এক অবতার, আরও নতুন অবতারের দরকার কি? ওরা দর্শন ও বিজ্ঞানের বড়াই করে। ভক্তির বদলে এখন যুক্তিবাদের যুগ এসেছে। সুতরাং যুক্তি দিয়ে দর্শন বিজ্ঞানের প্রসঙ্গ এনেই ওদের মন জয় করতে হবে। শুধু গুরু গুরু করে নাচলে ওরা মানবে কেন? আমাদের অধ্যাত্ম দর্শনের যে বিশাল ভাণ্ডার আছে সে কথা তো ওদের দেশের প্রায় কেউই জানে না। তোমার কাছ থেকে এসব জ্ঞানের কথা শোনার জন্য ওদের কি দায় পড়েছিল? ওরা বড় লোক, বিলাস ব্যসনে মেতে আছে। আমাদের মতন গরিব গুরবরা কি ভাবে না ভাবে তাতে ওদের কি আসে যায়? ভাইজি সি, ও দেশে গিয়ে বুঝেছি যারা খুব ধনী তাদেরও খুব অভাব থাকে। যাদের আহার বিহারের কোনো অভাব নেই তারাও মানসিক দিক থেকে বুভুক্ষু। জাগতিকভাবে প্রচুর উন্নতি করেও অনেকের মধ্যে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। আর কে বলেছে আমরা শুধুই গরিব? আমি ভিখিরির মতন ওদের কাছ থেকে কিছু চাইতে যাইনি। বারবার বলেছি আমাদের মধ্যে হবে আদান প্রদানের সম্পর্ক। ওদের কাছ থেকে আধুনিক বিজ্ঞানের শিক্ষা আমাদের নিতেই হবে। তার বদলে আমরাও দেব এক উদার ধর্ম ও দর্শন, যাতে শান্তির সন্ধান পাওয়া যাবে। শুনেছ নিশ্চয়ই আমরা একটা মিশন গড়ার পরিকল্পনা নিয়েছি। সেই মিশন হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নামে। সেই মিশনের মাধ্যমেই বিশ্ববাসী তার নাম জানবে। মিশন খ্রিস্টানদের মতো? সাহেব মিশনারিরা জঙ্গলে পাহাড়ে গিয়ে কোনো কোনো ন্যাংটা আদিবাসীদের মধ্যে পাউরুটি আর বিস্কুট বিলোয়,
সেই রকম কিছু নাকি? না না, ঠাট্টা নয় জিসি। সত্যিকারের সেবার কাজ শুরু করতে হবে, এ দেশটাকে জাগাতে হবে। আমি ঠিক করেছি বেশ কিছু ব্রহ্মচারী আর ব্রহ্মচারিণী তৈরি করব। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে শেখাবে, শুধু লেখাপড়া নয়, শেখাবে যে আত্মশক্তির ওপর নির্ভর করতে পারলে মানুষ সব কিছু পারে। এই সময় একজন শিষ্য একখানি বেদ গ্রন্থ নিয়ে উপস্থিত হল। কয়েকদিন ধরে বিবেকানন্দ ওই শিষ্যটিকে বেদ ও সায়ন ভাষ্য পড়াচ্ছেন। তিনি গিরিশচন্দ্রকে বললেন, তুমি একটু বসো, একে কিছুক্ষণ পড়িয়ে নি, তারপর তোমার সঙ্গে আবার কথা বলবো। ওরে বাবা, অত সব শক্ত শক্ত জ্ঞানের কথা এখন বসে থেকে শুনতে হবে? শুনলে ক্ষতি কি? সারা জীবনে এসব তো কিছু পড়লে না, খালি কেষ্টবিষ্টুদের নিয়েই দিন কাটালে। কি আর পড়বো ভাই, অত সময়ও নেই, বুদ্ধিও নেই যে ওতে সেঁধুব। তবে ঠাকুরের কৃপায় ও সব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি জমাবো। আমার কাছে সবই তিনি, ওই বেদও তিনি। এরপর মাথার উপর হাত তুলে নমস্কারের ভঙ্গিতে বললেন, জয় বহুরূপী শ্রীরামকৃষ্ণের জয়। বিবেকানন্দ শিষ্যটির দিকে তাকিয়ে বললেন, দেখে রাখ, এ হচ্ছে কাল ভৈরব। এর মতন যার ভক্তি বিশ্বাস, তার বেশি পড়াশোনা করার দরকার হয় না। তোরা কিন্তু একে অনুকরণ করতে যাসনি। বেশিরভাগ মানুষেরই পড়াশুনো করে বুদ্ধিটা মার্জিত করা দরকার। শাস্ত্রগ্রন্থ আলোচনা পঠন পাঠনে সত্য বস্তু প্রত্যক্ষ হয়। তা হ্যাঁ নরেন, একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে। এই যে দেশ জুড়ে ঘোর হাহাকার পড়ে গেছে, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা ইত্যাদি মহাপাপ চোখের সামনে রোজ ঘটছে। এই সব নিবারণ করার কোনো উপায় সম্পর্কে তোমার বেদে কিছু বলেছে? বিবেকানন্দ চুপ করে রইলেন। তুমি এতকাল সাহেবদের দেশে ছিলে, দেশের প্রকৃত অবস্থা বোধ করি জানো না। ওরে ভাই রে, গ্রামেগঞ্জে গিয়ে দেখো, মানুষ আর মানুষ নেই। খিদের জ্বালায় মনুষ্যত্ব বলে কিছু থাকে না। ভিক্ষান্নের ভাগ দিতে হবে বলে স্বামী তার স্ত্রীকে জলে ঠেলে ফেলে দিলে, ছেলে তার বাপের গলায় পা দিয়ে পিষছে। বাঁকুড়ার হাটে এক মা তার 3টে ছোট ছোট সন্তানকে বিক্রি করতে এনেছিল। লোকে যেমন বাড়ির পোষা গরু ছাগল অভাবের জ্বালায় বিক্রি করে দেয়, সেইভাবে এখন জননীরা সন্তানদের বেচছে। খবর পাওয়া যাচ্ছে যে গ্রামের ঘরে ঘরে মানুষ মরে পড়ে থাকছে। কি হিন্দু কি মুসলমান, কেউই সেই সব দেহ দাহ করে না, কবর দেয় না। শ্যাল কুকুরে দিন দুপুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তোমার বেদই বলো আর কোরআনই বলো, কোন শাস্ত্রগ্রন্থে এর সুরাহা আছে বলো দেখি? বিবেকানন্দ কিছু বলতে গেলেন, কিন্তু তার ওষ্ঠ কেঁপে উঠল, কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, চোখ দিয়ে নেমে এলো জলের ধারা। নিজেকে সামলাবার জন্য তিনি উঠে চলে গেলেন বাইরে। গিরিশচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে শিষ্যটিকে বললেন, দেখলি কত বড় প্রাণ! ওদের স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। বিবেকানন্দ সভা সমিতিতে যাওয়া বন্ধ করে সংগঠনের কাজে মন দিলেন। অবিলম্বে সেবামূলক কাজ শুরু করতে হবে। একটা কেন্দ্র স্থাপনের জন্য জমি চাই, বাড়ি চাই। কে দেবে টাকা? জো ম্যাকলাউড, ওলি বুল স্টার্ডি প্রমুখ বিদেশি ভক্তদের সঙ্গে পত্রবিনিময় চলছে নিয়মিত। তার যে কোনো কাজে ওরা সাহায্যের হাত এগিয়ে দিতে প্রস্তুত। কদিন ধরে বিবেকানন্দর মাথায় স্ত্রী শিক্ষার কথাটা ঘুরছে। মেয়েদের আগে তুলতে হবে। ভারতে এখন শতকরা 10-12 জন মাত্র শিক্ষিত। তার মধ্যে আবার মেয়েদের শিক্ষার হার শতকরা 1 জনও হবে কিনা সন্দেহ। মাকে শিক্ষার আলো দিতে পারলে, কুসংস্কার মুক্ত করে তুলতে পারলে, তবেই তো সন্তানরাও ঠিক ঠিক মানুষ হবে। স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য উপযুক্ত নারী চাই। এদেশে সেরকম নারী কোথায়? ইংল্যান্ডে মার্গারেট নামে মেয়েটি এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু এত দূর দেশে এসে সে কি নিজেকে মানিয়ে নিতে পারবে? এদেশের ভাষা জানে না,
এখানকার নোংরা পরিবেশের কথা সে বোধহয় কল্পনাও করতে পারে না। আরও একটা কথা, তার মতন একজন মেম সাহেবকে কি মেনে নিতে পারবে এদেশের ছাত্রীরা? ঘুমের মধ্যে বিবেকানন্দর ভ্রম হল। তিনি যেন আবার আমেরিকায় ফিরে গেছেন, বক্তৃতা দিচ্ছেন ডেট্রয়েট শহরে, কিংবা পায়চারি করছেন সহস্র দ্বীপপুঞ্জের অরণ্যে। আবার জেগে উঠে মনে হয়, সত্যি কি আমি কখনো গিয়েছিলাম পশ্চিম গোলার্ধে, নাকি সেটাই স্বপ্ন? কি বিশাল দূরত্ব! মাত্র কয়েকটা শতাব্দী আগে আমেরিকা নামে মহাদেশটির অস্তিত্বই জানা ছিল না। জো ম্যাকলিওড চিঠি লিখেছে, আর কি কোনোদিন দেখা হবে না? দিনের বেলা দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি কোথায় কখন যান, কি করে যেন লোকে সন্ধান পেয়ে যায়। এর মধ্যে অনেকেই কৌতূহলী মানুষ, নিজে নিজে সন্ন্যাসী সাজা উটকো গেরুয়াধারী কারুর কারুর ধারণা হয়েছে। বিলেত আমেরিকায় গিয়ে সাধু সেজে বসলেই বাহবা পাওয়া যাবে। তারা যাওয়ার উপায় জানতে চায়। কারুর কারুর ধারণা হয়েছে স্বামী বিবেকানন্দ সাহেবদের দেশে বক্তৃতা দিয়ে অনেক টাকা উপার্জন করেছেন। সাহেব মেমরা তার সঙ্গে সঙ্গে ঘোরে। সেই সব লোকেরা আসে আর্থিক সাহায্য চাইতে। বিবেকানন্দ সকলকেই বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা মাথায় বিদায় করতে চান। অনর্থক সময় নষ্ট হয়। এক একদিন মেজাজ ঠিক রাখা শক্ত হয়ে পড়ে। সেদিন তিনি বাগবাজারের রাজবল্লভ পাড়ায় প্রিয়নাথ মুখুজ্জের বাড়িতে মধ্যাহ্ন ভোজের জন্য আমন্ত্রিত হয়েছেন। আরও কিছু গণ্যমান্য ব্যক্তি এসেছেন। তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তারই মধ্যে একজন এসে খবর দিল, বাইরে একজন বিবেকানন্দর দর্শন প্রার্থী, সে কিছুতেই যাবে না, ঝুলোঝুলি করছে। বিবেকানন্দ বাইরে বেরিয়ে এলেন। লোকটির চেহারা আধা সন্ন্যাসী ধাঁচের, মাথায় গেরুয়া পাগড়ি, কাঁধের ঝোলা থেকে একটি ছবি বার করে তার হাতে দিয়ে সে বলল, আমি গোরক্ষা সভার একজন প্রচারক। স্বামী বিবেকানন্দর নাম শুনে এখানে এসেছি। আপনার কাছ থেকে এই পুণ্য কাজের জন্য কিছু অর্থ সাহায্য চাই। বিবেকানন্দ ছবিটি দেখতে লাগলেন। একটি বেশ স্বাস্থ্যবতী গাভীর ফটোগ্রাফ। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের সভার কাজটা ঠিক কি বলুন তো? আমরা গোমাতার হত্যা নিবারণ করতে চাই। কসাইদের হাত থেকে গোমাতাকে রক্ষা করি। আমরা সারা দেশে পিজরাপোল স্থাপনের ব্যবস্থা করছি, সেখানে গোমাতার সেবা করা হবে। সেই জন্যই আরো অর্থ সংগ্রহের প্রয়োজন। তা বেশ, কিন্তু দেশে এখন মহাদুর্ভিক্ষের অবস্থা চলছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যু তালিকা প্রকাশ করেছে। সরকারি রিপোর্টেই 9 লাখ। আপনাদের সভা দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্যের জন্য কোনো উদ্যোগ নিয়েছে কি? সেটা আমাদের কাজ নয়। গোমাতাকে রক্ষা না করলে সনাতন হিন্দু ধর্ম রসাতলে যাবে। তা তো বুঝলাম, কিন্তু এত মানুষ যখন বিপন্ন, তখন কিছুদিনের জন্য মানুষের সেবা করাই কি উচিত নয়? মশাই, মানুষ মরছে তো আমরা কি করব? মানুষের পাপেই তো এই দুর্ভিক্ষ। যেমন কর্ম তেমনই ফল। পাপের কর্মফলে তো মানুষ মরে। হঠাৎ বিবেকানন্দর মেজাজ সপ্তমে চড়ে গেল। তিনি সক্রোধে বললেন, যে সভা মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ বাঁচাবার জন্য এক মুষ্টি অন্ন দেয় না, সে সভার প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি নেই। কর্মফল। আপনি কর্মফলে বিশ্বাস করেন না? কর্মফলে মানুষ মরছে এরকম দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই যে বিফল সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না। গোমাতারাও নিজ নিজ কর্মফলেই কসাইয়ের হাতে যাচ্ছেন ও মরছেন। তাতে আমাদের কি করার? শাস্ত্রে বলে গরু আমাদের মাতা। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। তা না হলে আপনাদের মতন এমন কৃতি সন্তান আর কে প্রসব করবেন? এ কথার মর্ম না বুঝে লোকটি আবার বলল, অনেক আশা করে আপনার কাছে কিছু অর্থ সাহায্যের জন্য এসেছি। বিবেকানন্দ এবার নিজেই হেসে ফেললেন। এমন ব্যক্তির ওপর রাগ করেও লাভ নেই। তিনি নরম গলায় বললেন, আমি সন্ন্যাসী, ফকির। আমি অর্থ পাব কোথায়? আমি নিজের কাজের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছি। আমার কাজ আপনাদের সঙ্গে মিলবে না। আগে মানুষকে অন্ন দান, তারপর বিদ্যা দান, তারপর ধর্ম।
নিছক খামখেয়ালে থিয়েটারের জগতে আসেনি অমরেন্দ্রনাথ, নিজেকে রীতিমতন প্রস্তুত করে নিয়েছে। বাল্যকাল থেকেই তাঁর অভিনয়ের দিকে ঝোঁক। বাড়ির বৈঠকখানায় চৌকির ওপর মঞ্চ সাজিয়ে ভাই বোনদের নিয়ে অনেক দুপুরে সে নাটক খেলা খেলেছে। কৈশোরে উত্তীর্ণ হয়েই সে স্টার, এমারেল্ড, মিনার্ভায় প্রত্যেকটি নাটক দেখতে গেছে বারবার। বিলেত থেকে মাঝে মাঝে থিয়েটারের দল আসে, তাদের কোনো প্রযোজনাই সে বাদ দেয়নি। সাহেব পাড়ায় ঘুরে ঘুরে সে থিয়েটার বিষয়ে বহু বইপত্র সংগ্রহ করেছে। খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে নট নটিদের জীবনী। ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি বাকরির কথা সে কখনো চিন্তা করেনি। 17 বছর বয়সেই সে ঠিক করেছিল, আমার প্রতিভা বিকাশের ক্ষেত্র হবে রঙ্গমঞ্চ। শুধু অভিনয় নয়, পরিচালনা আর সম্পূর্ণ উপস্থাপনার ভারও আমিই নেব। এত বিখ্যাত বংশের সন্তান হয়ে কারোর অধীনে থাকাও আমার পক্ষে সম্ভব নয়, তাই থিয়েটারের মালিকও হতে হবে। এরকম বাসনা সামান্য প্রকাশ করাতেই অমরেন্দ্রনাথ বড় দাদার কাছে ধমক খেয়েছিল। কত বিলাসী ধনী এর আগে থিয়েটার চালাতে গিয়ে সর্বশান্ত হয়েছে, কোনো ভদ্র বুদ্ধিমান ব্যক্তি কখনো ও পথে যায়? তারপর থেকে অমরেন্দ্রনাথ ও বিষয়ে আর মুখ খোলেনি, কিন্তু ভেতরে ভেতরে ইচ্ছেটি বদ্ধমূল হয়েছে। নিজের ঘরে দরজা বন্ধ করে সে বহু রাত্রি জেগে থিয়েটার চালাবার হিসেব বসেছে। যেদিন সে 21 বছরে পা দিল, সেদিনই সে সমর্তি ধরল। এখন আমি সাবালক, পৈতৃক সম্পত্তি ভাগ হয়ে গেছে, নিজের অংশের টাকায় আমি যা খুশি করতে পারি। কোনো উপদেশ বা ভর্ৎসনা বা অনুরোধ সে গ্রাহ্য করল না। অর্ধেন্দুশেখর বিদায় নেবার পর আরও 2-1 জন এমারেলস থিয়েটার চালাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। রঙ্গমঞ্চটি খালি পড়েছিল। অমরেন্দ্রনাথ সেটা লিজ নিয়ে নিল। মাত্র 21 বছর বয়সের এক সদ্য যুবা, সবেমাত্র নাকের তলায় নবীন রোম গজিয়েছে। সে একা একটি থিয়েটার চালাবে। যারাই নাম ডাক শুনে অমরেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে আসে, তারা ওই অল্প বয়সী ছোকরাটিকে দেখে প্রথমে থমকে যায়। অমরেন্দ্রনাথ তাদের মনোভাব বুঝতে পেরে মশকরা করে বলে, জানেন তো, আমার জন্ম হয়েছে 1 এপ্রিল। আমি সবাইকে এপ্রিল ফুল বানাবো। প্রত্যেকটি থিয়েটারের নারী নক্ষত্রের সন্ধান রাখে অমরেন্দ্রনাথ। সে বেছে বেছে লোক ভাঙিয়ে আনতে লাগল। নৃত্য শিক্ষক, সঙ্গীত শিক্ষক, রঙ্গভূমি সজ্জাকর, রূপসজ্জাকর, কর্মসচিব, যথাসম্ভব প্রবীণদের এড়িয়ে অল্প বয়সী অথচ যোগ্যতা সম্পন্নদের প্রতি তাঁর ঝোঁক বেশি। নট নটি প্রায় সব নতুন, পুরনোদের মধ্যে কয়েকজনকে নিতেই হলো। বড় বড় ভূমিকাগুলি চট করে নতুনদের শেখানো যাবে না। এই রিহার্সালের খুঁতখুঁতানির জন্য অর্ধেন্দুশেখর মাসের পর মাস সময় নষ্ট করেছেন। নতুন নাটক নামাতে দেরি হয়েছে, খরচ বেড়ে গেছে অনেক। সেই জন্যই তিনি শেষ রক্ষা করতে পারলেন না। আমি সে ভুল করব না। যত তাড়াতাড়ি সম্ভব আমি অভিনয় শুরু করে দিতে চাই। একসঙ্গে 4-5 খানা নাটকের মহড়া আমি শুরু করে দিয়েছি। খ্যাতিমান অভিনেতাদের মধ্যে একমাত্র মহেন্দ্র বসুকে নিতে হয়েছে। অধিকাংশ নাটকে 2টি প্রধান পুরুষ চরিত্র থাকে। অমরেন্দ্রনাথ নিজে অবশ্যই নায়ক সাজবে। দ্বিতীয় চরিত্রটির জন্য একটি পাকা অভিনেতার দরকার। আমার পাশাপাশি মহেন্দ্র বসুকে দেখে দর্শকরাও বুঝবে সেকেলে অভিনয় রীতির সঙ্গে আমার প্রবর্তিত নতুন ধারার কত তফাৎ। প্রথম প্রথম থিয়েটারের ঝানু লোকেরা ভেবেছিল আরেকটি বড় মানুষের ছেলে মঞ্চে নায়ক সাজার লোভে আর অভিনেত্রীদের সঙ্গে ঢলাঢলি করার বাসনায় টাকা ওড়াতে এসেছে। সুতরাং এর মাথায় হাত বুলিয়ে যতটা পারা যায় আদায় করে নেওয়া যাক। কিন্তু কাছাকাছি আসার পর সবাই বুঝল, যতই কম বয়স হোক, এ ছোকরার ব্যক্তিত্ব অসাধারণ। কেউ কোনো অসমীচীন কথা বললে অমরেন্দ্রনাথ বেশ কয়েক মুহূর্ত তার দিকে চুপ করে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। দীর্ঘকায় রূপবান যুবা, পটল চেরা চক্ষুর মণি দুটি যেন হীরকখণ্ড। মনে হয় যেন এক্ষুনি তার হাতে ঝলসে উঠবে তলোয়ার। থিয়েটারের সব বিভাগের কাজ সে জানে ও বোঝে, শুধু
সুতরাং তাকে ধাপ্পা দেওয়া সহজ নয়। যে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। তবু বড় বড় ব্যাপারগুলি ঠিক করার আগে সে সমস্ত কলাকুশলী ও নটনটিদের এক জায়গায় ডাকে, সব বুঝিয়ে বলে, তারপর যোগ করে, আমি ঠিক যেমনটি চাই তেমনটিই হওয়া চাই। যদি সার্থকতায় ভাসি সেটা আমার বুদ্ধিতেই হবে, আর যদি ব্যর্থতায় ডুবি তো নিজের বুদ্ধিতেই ডুবব। মনে রাখবেন, অন্য কারুর বুদ্ধিতে চলার পাত্র আমি নই। রাত্রে বাড়ি ফেরারও সময় নেই। গ্রিন রুমে অমরেন্দ্রনাথের জন্য একটি খাট পাতা হয়েছে। সকাল থেকে মাঝরাত্রি পর্যন্ত সে খুঁটিনাটি সব কিছুর তদারকি করে। রঙ্গমঞ্চটির খোলনলচে পাল্টে যাচ্ছে, একেবারে নতুন করে তৈরি হচ্ছে দর্শকদের আসন। দেখুন, ছাড় পোকার কামড় খেতে খেতে নাটক উপভোগ করা যায় না। আলোগুলি সব নতুন, সাজসজ্জা নতুন, পশ্চাৎপট নতুন। এতদিন পেছন দিকে একটা করে হাতে আঁকা দৃশ্য ঝোলানো থাকতো। অমরেন্দ্রনাথ বিলিতি পত্রপত্রিকার ছবি দেখে দেখে ঠেলা সিন, কাটা সিন, বক্স সিন বানিয়েছে। এমনকি উইংস পর্যন্ত ঠেলে সরানো যায়। এক একটি অঙ্কের পর নেমে আসে কার্টেন জবনিকা। নাচের দৃশ্যে আলোগুলোকে নানা রঙের কাগজে মুড়ে তৈরি হয় স্বপ্নের পরিবেশ। এতকাল রঙ্গমঞ্চের ওপর আসবাবপত্র দেখলেই বোঝা যেত যে সেগুলো নকল। প্যাকিং বক্সের ওপর কাপড় মুড়ে তৈরি হতো খাট, আলমারি। অমরেন্দ্রনাথ সেই প্যাকিং বক্সগুলো লাথি মেরে মেরে বাইরে ফেলে দিল। চাঁদনি চক থেকে ভাড়া করে আনলো আসল সোফা সেট, খাট, টেবিল চেয়ার। নিজের বাড়ি থেকে ছবি আর আয়না এনে ঝুলিয়ে দিল দেয়ালে। একটা জ্যান্ত টিয়া পাখি সমেত খাঁচা দুলতে লাগলো। একটি সত্যিকারের ঘোড়াও আনা হলো। সেই ঘোড়ায় চেপে একটি দৃশ্যে অমরেন্দ্রনাথ মঞ্চে প্রবেশ করবে। ক্লাসিক থিয়েটারে নাটক দেখতে এসে দর্শকরা প্রথম থেকেই চমৎকৃত হয়ে গেল। বাংলা রঙ্গমঞ্চে যে একঘেয়েমির ভাব এসে গিয়েছিল, একটা নবীন যুবক এসে যেন এক ছুঁয়ে তা উড়িয়ে দিয়েছে। সবকিছুই প্রাণ চাঞ্চল্যে ভরপুর। এখনকার নাটক বারবার দেখা যায়। নল দময়ন্তী ও বেল্লিক বাজার দিয়ে উদ্বোধন হল। একই সঙ্গে অমরেন্দ্রনাথ হ্যামলেট, রাজারানী ও আলিবাবার মহড়া চালিয়ে যেতে লাগল। সে বলল, এক একটা নাটকের এক এক রকম স্বাদ। দর্শকরা ক্লাসিকে আসতে বাধ্য হবে, ক্লাসিকে আসা অভ্যেস হয়ে যাবে। গিরিশবাবু যখন ম্যাকবেথ নামিয়েছিলেন তখন চরিত্রগুলির মূল নামই রেখেছিলেন। সাজ পোশাকও ছিল বিলিতি ধাঁচের, অর্থাৎ বাঙালি নটনটিরা সাহেব মেম সেজেছিল। দর্শকরা সেই নাটক নেয়নি। অনেকদিন পর গিরিশবাবু স্বয়ং অভিনয় করতে নেমেছিলেন। তবু তাঁর আকর্ষণেও টিকিট বিক্রি হতো না। বালক বয়সে অমরেন্দ্রনাথ সেই নাটক দেখতে গিয়ে থলথলে চেহারার গিরিশবাবুকে সাহেব সাজা অবস্থায় দেখে হেসে ফেলেছিল। নিজে সেই ভুল করল না। হ্যামলেট নাটকটি রূপান্তরিত করা হয়েছে ভারতেরই কোনো অঙ্গরাজ্যের পটভূমিকায়। পাত্রপাত্রীরাও দেশি। নাটকের নাম হরিরাজ। মূল নাটকটি অবিকৃতই আছে। শুধু একটি পংক্তি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এর সঠিক বাংলা হয় না, তাই এর অনুবাদও করা হয়নি। ওই পংক্তিটি অমরেন্দ্রনাথ নিজেই মনে মনে বলে মুখের অভিব্যক্তিতে ভাবটি ফুটিয়ে তুলতে চায়। হরিরাজের রিহার্সাল চলছে টানা, সন্ধে থেকে মাঝরাত পর্যন্ত। নারী চরিত্রগুলির অভিনয় অমরেন্দ্রনাথের কিছুতেই পছন্দ হচ্ছে না। দেখুন, ধনী কন্যাদের মুখে একটা সারল্যের ভাব থাকে। তারা টাকা পয়সার হিসেব বোঝে না। বাস্তব রুক্ষতার সঙ্গে পরিচয় না থাকার ফলে তাদের দৃষ্টি থাকে বিস্ময় ভরা। থিয়েটারের গরিব ঘরের মেয়েদের সেই ভাবটা বোঝাই সম্ভব নয়। খুব বড় অভিনেত্রী ছাড়া মুখে সেই ভাবটি অন্য কেউ আনতে পারে না। এমারেল্ডে একটি অভিনেত্রীর মুখে একই সঙ্গে সারল্য আর তেজের ভাব দেখেছিলাম। নয়নমণি নামে সেই মেয়েটিকে পেলে কত ভালো হতো। এমারেল্ড উঠে গেছে,
তাকে পাওয়া স্বাভাবিক ছিল। এমারেল্ডে সে মাইনে পেত 120 টাকা। আমি তাকে 150 টাকা বেতনের প্রস্তাব দিয়েছিলাম, তবু সে এলো না। অর্ধেন্দু শেখর পিছন থেকে কি সব যেন কলকাঠি নেড়ে তাকে আটকাচ্ছে। কি চুক্তি আছে অর্ধেন্দু শেখরের সঙ্গে তাও জানা যাচ্ছে না। যদি কিছু টাকা ক্ষতিপূরণ দিতে হয় তাতেও তো আমি রাজি। ক্লাসিকে যোগ দেওয়ার জন্য কত অভিনেতা অভিনেত্রী লালায়িত, সকাল থেকে উমেদারদের ভিড় লেগে থাকে। এখন দারোয়ান দিয়ে তাদের আটকাতে হচ্ছে, আর আমি নিজে থেকে যাকে চাই সেই এলো না। দুদিন বাদে আশুতোষ বড়াল নামে একজন লোক খবর নিয়ে এলো, অর্ধেন্দু শেখরের পাত্তা পাওয়া গেছে। রামবাগানের এক শখের থিয়েটার দলে তিনি অবৈতনিক পরিচালক হয়েছেন। তাঁর এখন এমনই দুর্দশা, তিনি ওই নয়নমণির সঙ্গেও দেখা করেছিলেন। কিছু টাকা পয়সা নিয়েছেন বোধহয়, মেয়েটিকে চুক্তি দিয়ে মুক্তি দিয়ে গেছেন। গঙ্গামণির কাছ থেকে এ খবর জানা গেছে। তাহলে সে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন না কেন? সেটাই তো কথা। কারণটি শুনলে আপনি বাবু রাগ করবেন। টাকা বেশি চায়? না, ও মেয়ে টাকার আহিঙ্কে নেই, কিন্তু নিজে থেকে সে আসবে না। আপনাকে আবার গিয়ে বলতে হবে। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অমরেন্দ্রনাথ বলল, ঠিক আছে, যাব। থিয়েটার চালাতে এসেছি, ছেঁদো মান সম্মানের কথা ভাবলে কি আর চলে? মনে করো আরভিং যাচ্ছে এলেন টেরির কাছে। চলো, এক্ষুনি চলো। অমরেন্দ্রনাথের নিজস্ব ভৃত্য বৃন্দাবনকে ডাকা হলো। সে বাবুর ধুতি বদল করে দেবে। অমরেন্দ্রনাথ নিজে ধুতি পরতে পারে না। তাদের পারিবারিক কেতা অনুযায়ী পায়ের জুতো জোড়া পর্যন্ত ভৃত্যরা পরিয়ে দেয়। এই সেদিনও অমরেন্দ্রনাথের চুল আঁচড়ে দিতেন তাঁর বৌঠান। গঙ্গামণির বাড়ির সামনে জুড়ি গাড়ি থেকে অমরেন্দ্রনাথ নামতেই অমর দত্ত এসেছে, অমর দত্ত এসেছে বলে একটা শোরগোল পড়ে গেল সেই পল্লীতে। অমর দত্ত এসেছে, অমর দত্ত এসেছে। হ্যাঁ, ওই তো অমর দত্ত, অমর দত্ত এসেছে। তাই তো, হ্যাঁ, অমর দত্ত। অনেক লোক তাকে দেখার জন্য ছুটে এলো। এত অল্প সময়ের মধ্যে যে এমন জনপ্রিয়তা অর্জন করেছে তা অমরেন্দ্রনাথ নিজেও জানে না। ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, আহাগো কি রূপ! রাজপুত্র, একেবারে রাজপুত্র। গঙ্গামণি একেবারে বিগলিত হয়ে অমরেন্দ্রনাথকে বসালো একটি আরাম কেদারায়। আজ সকালেই নয়নমণির সঙ্গে তার একচোট ঝগড়া হয়ে গেছে। গঙ্গামণির দৃঢ় ধারণা ছিল যে অমর বাবুর মতো অত মানি একজন মানুষ একবার ব্যর্থ হয়ে ফিরে গেছে, সে আর দ্বিতীয়বার আসবে না। কিন্তু সত্যি সে এসেছে। নয়নমণিরই বা এত দেমাক কেন? তার নিজেরই এবার যাওয়া উচিত ছিল না? থিয়েটারের ম্যানেজার বা অ্যাক্টর বা রাইটার তো শুধু নয়, মালিক বলে কথা। মালিককে ভয়, ভক্তি, শ্রদ্ধা দেখাতেই হয়। দোতলায় নেমে এসে নয়নমণি দুহাত জোর করে অমরেন্দ্রনাথকে নমস্কার জানালো। গঙ্গামণি চোখের ইশারায় বোঝাবারও চেষ্টা করল, প্রণাম কর, প্রণাম কর। তবু নয়নমণি তার থেকে বয়সে ছোট এই যুবকটির পায়ে হাত দিয়ে প্রণাম করল না। একটা কমলা রঙের শাড়ি পরে আছে নয়নমণি। মাথার চুল সব খোলা, শরীরে কোনো অলংকার নেই। সোনার গয়না সে একেবারেই পরে না। অভিনয়ের সময় ছাড়া সেই রুস পমেটম মাখে না মুখে। তবু তার শরীরের গড়নে ঝরে পড়ে লাবণ্য। অমরেন্দ্রনাথ মুগ্ধভাবে কয়েক পলক চেয়ে দেখল নয়নমণির রূপ ও ব্যক্তিত্বের বিভা। তারপর পাশে থাকা কর্মসচিবকে বলল, আপনি সব জিজ্ঞেস করুন। হ্যাঁ গা বাছা, মুস্তাফি সাহেবের সঙ্গে তোমার কি সব চুক্তি ছিল তা খারিজ হয়ে গেছে বলে আমরা শুনেছি। আমরা কি ভুল শুনেছি? না, আপনারা ঠিকই শুনেছেন। তাহলে তুমি ফ্রি? ক্লাসিকে যোগ দিতে কোনো বাধাই নেই? নয়ন মুখ তুলে তাকালো। সকলে তার উত্তরের প্রতীক্ষায়। কি বলবে নয়নমণি? নয়নমণির জীবনে কি শুরু হতে চলেছে মঞ্চ জীবনের নতুন অধ্যায়? কিন্তু ভরত এখন কোথায়? আর ঠাকুরবাড়ির পুরুষ নারীরা কিভাবে, কেমন করে বদলাচ্ছে এদের সকলের জীবন?
শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন ত্রয়োদশ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। শারদানন্দ কুশল ভট্টাচার্য, নরেন প্রসূন দাস, মার্গারেট দেবলীনা পাল, মিস সেভিয়ার শ্রী সাহা, গিরিশ জয় মুখার্জি, অমর সুদীপ্ত ঘোষ, আশুতোষ অভিষেক মুখার্জি, গঙ্গামণি শ্রাবণী মুখার্জি, নয়নমণি দেবশ্রী মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।